শুরু করছি আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা অতৃপ্ত। অতি কষ্টে বাসা ঠিক হলো। এই বাজার যেখানে রাশি রাশি অ্যাডভান্স এবং সেলামি দিয়েও লোকে বাড়ি পায় না, সেখানে যে এত সহজে ঠিক হবে তা অনিলা ভাবেননি, বিশেষত মফস্বল থেকে চিঠি দিয়ে। তা সুরেশ খুব কাজের ছেলে, এটা মানতেই হবে। ওপর নিচে 7খানা ঘর, এই বাজারে ভাড়া মোটে 80টি টাকা। অবশ্য এত ঘরের প্রয়োজন নেই অনিলার, এত ভাড়া দেওয়াও খুব কষ্টকর। কিন্তু সুরেশ তাকে চিঠিতেই বুঝিয়ে দিল যে এখন বিয়ের সময়, এত বড় বাড়ি ওদের দরকার, নইলে আবার কোথায় স্কুল বাড়ি, কোথায় কি এইসব করতে ছুটতে হতো। তাও এখন গরমের ছুটির সময় নয়, 2-3 দিন ছুটি রেখে তার মধ্যে বিয়ের দিন ফেলা বিষম অসুবিধা। তার চেয়ে বিয়ে চুকে গেলে তিনি যদি নিচের তলাটা ভাড়া দিতে চান তো ভাড়াটের অভাব হবে না, চাই কি ভাড়াও তার অনেকখানি লাঘব হবে। তেমন তদবির করলে বিনা ভাড়াতেই থাকতে পারবেন তিনি। যুক্তিটা মনে লাগলো অনিলার। তাছাড়া অত বাঁচতে গেলে এখন তার চলবে না, সামনে মেয়ের বিয়ে। পাকিস্তান থেকে এসে তিনি ভাগলপুরে ভগ্নিপতির যে বাসায় উঠেছেন তা তাদের পক্ষেই পর্যাপ্ত নয়। অনিলা ও তার 3 মেয়ে এসে পড়ায় বিষম কষ্ট হচ্ছে। মুখে অবশ্য দিদি কিছুই বলেননি, কিন্তু কষ্ট তো অনিলা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তাছাড়া এখান থেকে বিয়ে দেওয়া একেবারেই অসম্ভব। পাত্রপক্ষও সে কথা বলে দিয়েছে। তারা বলেছে এখানে আসতে গেলে 25টি লোকের আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতে হবে 2nd ক্লাসের, আর সেই যখন আসতে হবে কলকাতায়। অবশ্য পাড়াটা ভালো নয় নাকি। জামাইবাবু বললেন, বাবা সুরেশ আর বাড়ি পেলে না, একেবারে সোনাগাছির ধারে। পরে আবার উনি বললেন, অবশ্য করবেই বা কি, কলকাতায় বাড়ি পাওয়া আজকাল যা হাঙ্গামা। আর শুনেছি আজকাল ও পাড়া থেকে ওসব উঠিয়ে দিয়েছে, এখন বহু ভদ্রলোকই ওখানে বাস করে। তবে বাড়ি খুব পুরনো হবে তা বলে রাখছি। ওই হলো খাস বনেদি কলকাতা, আদিম কলকাতাও বলতে পারো। 100 বছরের কম বোধ হয় কোনো বাড়ি নেই। যাক, দুগ্গা বলে এই শুভ কাজটা তো সারো, তারপর দেখা যাবে। আর একটা বাড়ি দেখে শুনে নিলেই হবে। অনিলা বিদেশে মানুষ, বিহারে ওর জন্ম, বিয়ে হয়েছিল বর্মায়। সেখান থেকে ওর স্বামী কুষ্টিয়ার কাছে জমি জমা কিনে বিরাট বাড়ি তৈরি করেন। ইচ্ছা ছিল রিটায়ার করে দেশে এসে বাস করবেন। তার সে স্বাদ মিটল না বটে, কারণ তার আগেই তিনি মারা গেলেন। কিন্তু তার ইচ্ছাটা অনিলা ভোলেননি। বর্মার বাড়িঘর বেচে কিনে একাই দেশে এসে উঠেছিলেন। অবশ্য ঠিক সময়েই উঠেছিলেন, আর কিছু দেরি হলে নিরাপদে আসতে পারতেন না। যুদ্ধ বেঁধে গিয়েছিল প্রায় সঙ্গে সঙ্গেই। দেশ থেকেই তিনি তার সপত্নী কন্যার বিয়ে দেন সুরেশের সঙ্গে। সুরেশ আলিপুরের উকিল, বাগবাজার অঞ্চলে বাড়ি। বস্তুত এখন অভিভাবক বলতে সুরেশই ওর ভরসা। ওর নিজেরও 3টি মেয়েই বড়, সর্বশেষ সন্তান ছেলে, সেটি এই সবে বছর 10-এর। দুর্ভাগ্যের সঙ্গে যুঝে যুঝে অনিলা অনেক শক্ত হয়েছিলেন বৈকি। 4টি মেয়ে নিয়ে দেশে এসে উঠে অনেক বিপদেই তো পড়েছিলেন। শক্ত না হলে কাটিয়ে উঠতে পারতেন না। বিধবার হাতে কিছু টাকা বা সম্পত্তি আছে জানলে সবাই তো ফাঁকি দিয়ে নেবার জন্য ব্যস্ত হয়ে ওঠে। আত্মীয়রাই তার মধ্যে প্রধান। যত নিকট আত্মীয় তত বেশি শত্রু হয় তখন। অনিলাকে একা সেই সব প্রতিকূলতার সঙ্গে যুঝতে হয়েছিল। কিন্তু এমনই ভাগ্য, সমস্ত বিরুদ্ধতাকে জয় করে যখন সবে একটু নিশ্চিন্ত হয়েছেন, পাকিস্তান হয়ে গেল ওর দেশ। উনি ব্যাপারটা কি হবে অনুমান করে কতক কতক বিক্রি করতে শুরু করেছিলেন, কিন্তু সব হস্তান্তর করা হয়নি। কোনো মতে গহনাপত্র টাকা করে নিয়ে যে পালিয়ে আসতে পেরেছেন এই ঢের। জমিজমা, বাড়ি, আসবাবপত্র পর্যন্ত সবই ফেলে রেখে আসতে হয়েছে। সুতরাং যা বলছিলুম,
কলকাতা সম্বন্ধে কোনো ধারণাই নেই অনিলার। এই প্রথম তিনি এলেন। তবু বাড়ির যে অবস্থা এসে দেখলেন, ঠিক তেমনটা তিনি আশঙ্কা করেননি। জামাইবাবুর মুখে পাড়ার প্রাচীনত্ব সম্বন্ধে সতর্কবাণী শোনা সত্ত্বেও না। সুরেশও একটু অপ্রতিভ হল। তার খুব বেশি দোষ ছিল না। অবশ্য সে আশা করেছিল ওর শাশুড়ি এবং শালিরা স্টেশন থেকে সোজা তাদের বাড়িতে গিয়েই উঠবেন। তারপর স্নানাহার করে সুস্থ হয়ে বিকেলের দিকে ওদের নতুন বাসার দিকে যাবেন। ততক্ষণে ওদের চাকর মালপত্র নিয়ে সেখানে গিয়ে বাড়িটা ধুয়ে মুছে কতক মালপত্র গুছিয়ে রাখতে পারবে, অর্থাৎ বাসাটা চলনসই হয়ে উঠবে। কিন্তু অনিলার মধ্যে সেকালের হাওয়াও কিছু ছিল। ওদের কতগুলো আভিজাত্যের আইন আছে, তাতে জামাই বাড়ি যাওয়া নিষেধ। তিনি কিছুতেই রাজি হলেন না যেতে। বললেন, ওদের নিয়ে যেতে চাও নিয়ে যাও, কিন্তু আমাকে আর ও অনুরোধ করো না বাবা। আমি বরং রামটহলকে নিয়ে গিয়ে বাড়িঘর গুছিয়ে ফেলি। ওরা সেই সন্ধ্যের সময় চলে আসবে ক্ষণ। টেপুর সঙ্গেই আসতে পারবে। টেপু অর্থাৎ ওর স্বামীর প্রথম পক্ষের কন্যা, সুরেশের স্ত্রী। অনিলাই ওকে মানুষ করেছেন, নিজের মেয়ে বলেই মনে করেন। তাই হলো। সুরেশের ভাইও ছিল স্টেশনে, তার সঙ্গে মেয়েরা চলে গেল। উনি, সুরেশ আর রামটহল মালপত্র নিয়ে এসে উঠলেন উত্তর কলকাতার একদা জমজমাট, এখন মৃতপ্রায় এই বিশেষ অঞ্চলের বাড়িটিতে। কিন্তু এ কি অবস্থা! কতকাল যে এই বাড়িতে কেউ ঢোকেনি তা বলা শক্ত। উঠোনে বহুদিনের আবর্জনা জমে জমে বৃষ্টির জলে তার উপর বড় বড় আগাছা জন্মে গেছে। ঘরগুলোর দৌড় জানলা খোলা, হা হা করছে। ঘরে চুন পড়া দূরে থাক, এর আগের ভাড়াটেরা বহুকাল আগে চলে গেছে। তাদের পরিত্যক্ত সেসব জঞ্জালও সাফ করা হয়নি। কোনো কোনো ঘরের মেঝের উপরেই ঘাস ও অশ্বত্থ চারা গজিয়ে উঠেছে। জানলার কপাটে রেলিংয়ে রং করা হয়নি বোধহয় বাড়ি তৈরি হবার পর থেকে একবারও। সেগুলো ভালো করে বন্ধ হয় না। কোনো কোনো জায়গায় পাল্লা ঝুলে পড়েছে, কবজার বন্ধন শিথিল করে। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে সেদিকে তাকিয়ে থেকে অনিলা বললেন, এ কোথায় আনলে বাবা? এ যে ভূতের বাড়ি। সুরেশ মাথা চুলকে বললে, তাই তো মা, বাড়িওয়ালার সব সারিয়ে সুরিয়ে আমাকে চাবি পৌঁছে দেবার কথা ছিল। কাল সকালে ওর লোক গিয়ে যখন চাবি পৌঁছে দিলে, তখন আমি আদালতে বেরুচ্ছি। তারপর আর সময়ও হয়নি। তাছাড়া আমি একবারও ভাবিনি যে এমন করে ঠকাবে আমাকে। লোকটা মাতাল বটে, তবু এগুলো তো বাড়ি ভাড়া দেওয়ার সাধারণ নিয়ম। তা বটে বাবা, তোমার আর দোষ কি? কিন্তু এই বাজারে এতকাল এ বাড়ি খালি বা আছে কেন? একে তো এসব পুরনো পাড়ায় কেউ আসতে চায় না, তাই বাড়ির এই দশা। সেই জন্যই বোধহয় ভাড়াটে জোটেনি। বাড়িওয়ালাও তো দেখছেন কেমন মদ খেয়ে পড়ে থাকে। বাড়িঘর সারালে তো লোকে পছন্দ করবে। তা বটে। অনিলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাজে লেগে গেলেন। রামটহল দেহাত থেকে আমদানি করা বিহারি চাকর, খাটতে পারে, এখনো ফাঁকি দেবার কৌশলটা শেখেনি। কিছুক্ষণের মধ্যেই চলনসই হয়ে উঠল বাড়িঘর। যদিও রামটহল দুটো বিছে এবং একটি সাপ মারল আবর্জনার স্তূপের মধ্যে থেকে। সেজন্যে আতঙ্ক একটা থেকেই গেল সুরেশের। সে লজ্জিতভাবে বারবার অনিলাকে প্রতিশ্রুতি দিল যে কালই অন্তত চুনকাম করার ব্যবস্থা সে নিজেই করে দেবে, আর বাড়িওয়ালাকে দেখে নেবে সে একবার। পাজি নচ্ছার বদমাইশ। বিয়েটা পর্যন্ত নির্বিঘ্নে চুকে গেল। তাড়াহুড়ের মধ্যে কোনো মতে ওপরের ঘরগুলোর চুন ফিরিয়ে চলনসই করে নেওয়া হয়েছিল। নিচেটা করবার সময় হয়নি। সুরেশ বলেছিল, বিয়েটা চুকে যাক, একটা ভাড়াটে ঠিক করি, তখন করিয়ে নিলেই হবে। কিন্তু এখানে যে ভাড়াটে হঠাৎ ঠিক হওয়া শক্ত, তা এই কদিন কলকাতা এসেই অনিলা বুঝেছেন। সরু গলি, দিনের আলো গলিতে পাওয়া যায় সারাদিনের 4-5 ঘন্টা। পাড়ার বাড়িগুলো কোনোটাই 100 বছরের কম নয়।
জামাইবাবু যা বলেছেন, এবারেও সেই দলে। মোটা মোটা দেওয়াল ভিজে স্যাঁতস্যাঁত করছে, কেমন একটা চাপা ভ্যাপসা গন্ধ। নিচের ঘরগুলোয় আলো বাতাসও বিরল। এতে কে আসবে মোটা টাকা ভাড়া দিয়ে? অনিলা বললেন, ও বন্ধই থাক, আমার এতগুলো ঘরের দরকার কি, ওর পেছনে আর খরচ করতে চাই না। সুরেশ কেবল তাকে আশ্বাস দেয়, আপনি বোঝেন না মা, লোকে মাথা গুজে দাঁড়াবার মতো স্থান পাচ্ছে না, এখন কি অত বাজবিচার করবার সময়? তা হোক বাবা, আমার আর লাভ করে দরকার নেই, তুমি বরং তাড়াতাড়ি একটা অন্য বাড়ি দেখো, দুখানা ঘর হলেই আমার বেশ চলে যাবে। বিরস মুখে সুরেশ বলে, ভালো বাড়ি পাওয়া কি অত সোজা মা? দেখি। কিন্তু তাড়াহুড়ো কোনো পক্ষেই খুব বেশি দেখা যায় না। ওরা একরকম ভালোই আছে, অন্তত পথে তো দাঁড়িয়ে নেই, এই ভেবে সুরেশ গড়িমসি করে। আর অনিলাও খুব বেশি তাড়া দেন না, কারণ ওপরের ঘরগুলোয় আলো বাতাস মন্দ নেই, বাস করাটা একেবারে অসম্ভব নয়। হয়তো এমনিই চলত, যদি না তারাটা অপ্রত্যাশিতভাবে অন্য জায়গা থেকে আসত। টেপিরা যে কদিন ছিল বাড়িটা তবু সরগরম ছিল, কিন্তু ওরাও চলে যেতে নিচের তলাটা একটু গা ছমছমে হয়ে উঠল। কাজেই রামটহল যখন এসে জানালো যে ওর চৌকিটা ধরে রাত্রে কে যেন নাড়া দেয়, অনিলা হেসেই উড়িয়ে দিলেন। নিচে একা থাকতে ওর ভয় করে, আসল কথাটা তাই। নানা রকম কল্পনা করে সে, কিন্তু একদিন আর উড়িয়ে দেওয়া চলল না। হঠাৎ নিচে কে হইচই করে চেঁচিয়ে উঠতে অনিলা মধ্যরাত্রে উঠে এসে দেখলেন ভারী তক্তপোষশুদ্ধ কাত হয়ে রামটহলকে কে ফেলে দিয়েছে। সবার নিচে রামটহল, তার উপর বিছানা, তার উপর তক্তপোষ। এই সবে রামটহল বেরিয়ে এসেছে সেই স্তূপের মধ্যে থেকে। অনিলা ছোটবেলা থেকে বিদেশে ঘুরেছেন, তার সাহস কম নেই। তারও কেমন একটা খটকা লাগলো। তবু তিনি বোঝাতে চেষ্টা করলেন যে স্বপ্ন সঞ্চরণ বলে একরকম রোগ আছে, তাতে ঘুমের মধ্যেই উঠে রোগী নানা রকম অদ্ভুত অদ্ভুত কাজ করে বেড়ায়। রামটহল তার জবাবে সোজা কথাটাই বলল, মা, আমি ও চৌকি আমার পিঠের ওপর ফেলবো কি করে? তাও বটে। রামটহল হাত জোর করে বলল, মা, আমাকে ছুটি দাও, এ বাড়িতে থাকলে আমি মরে যাব। অনিলা বললেন, বেশ তো, তুমি না হয় আজ থেকে দোতলাতেই শো, ভাড়ার যে ঘরে থাকে সে ঘরে তো ঢের জায়গা। রামটহল প্রবল বেগে ঘাড় নাড়ল। এ বাড়ির সংস্পর্শে আর না, নেহাত গুরু বলে প্রাণটা বেঁচে গেছে, আবার সেই বিপদে যায় কেউ? অনিলার অনেক অনুনয়ে বিনয়ে শেষ পর্যন্ত সে এই বন্দোবস্তে রাজি হলো যে সারাদিন সে কাজ করবে, সন্ধ্যার পরও আলো টালো জেলে কিছুক্ষণ হয় থাকবে, কিন্তু রাত্রে এখানে সে থাকবে না কোনো মতেই। বিডন স্ট্রিটে তার এক দেশওয়ালির খাবারের দোকান আছে, সেইখানেই রাত্রে শোবে, আবার ভোরে আসবে। অগত্যা রাজি না হয়ে উপায় কি? সুরেশকে চিঠি লিখে ব্যাপারটা জানালেন অনিলা। সে এসে দেখা করে বলে গেল, ব্যাটা মেরোভূত, তার আর কত ভালো হবে, একেবারে খাঁটি দেহাতি ধরে এনেছেন। যা হোক, 2-4 দিন চালিয়ে নিন, আমি বাড়িও দেখছি আর চাকরও যদি একটা পাই। এর দিন 3 পরেই রেখা ফিরল শ্বশুরবাড়ি থেকে। তার পরের শনিবার যথারীতি অনিলা নিমন্ত্রণ করে আনালেন জামাইকে। আমোদ আহ্লাদে হাসি তামাশায় বহু রাত হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে ওদের শুতে পাঠিয়ে নিচের দৌড় দিয়ে এসে যখন অনিলা শুতে গেলেন তখন রাত 1টা বাজে। তবু ওর ঘুম এলো না কিছুতেই। কেন যে এলো না তা বুঝতে পারলেন না। হাড় ভাঙা খাটুনি গেছে সারাদিন, এক হাতে সব কিছু করতে হয়েছে। ভালো ভালো খাবার তৈরি করেছেন জামাইয়ের জন্যে, তবু কেন ঘুম আসছে না? ঘণ্টাখানেক এপাশ ওপাশ করে বিরক্ত অনিলা উঠে পড়লেন। মাথায় বোধহয় একটু জল দেওয়া দরকার, সারাদিন আগুন তাতে থেকে মাথা গরম হয়ে উঠেছে। কিন্তু দরজা খুলে বাইরে বেরোতেই যে দৃশ্য তার চোখে পড়ল
তাতে তিনি অবাক। রেখা তার ঘরের বাইরে চুপ করে দাঁড়িয়ে আছে, দোরটাও ভেজানো। তারই এক কপাটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রেখা। তবে কি জামাই কোনো কারণে রাগ করে বার করে দিয়েছে রেখাকে? প্রথমেই মনে হলো ওর, কিন্তু সে যে অবিশ্বাস্য। ওদের যুগ হলেও না হয় সম্ভব হতো। তাছাড়া কন্যা জামাতার অসাধারণ প্রণয়ের ইঙ্গিতই তিনি পেয়েছেন এই কদিনে। তবে নিশ্চয়ই রেখাই রাগারাগি করে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছে। এইসব আবার কি? মেয়ের ওপর রাগ হলো অনিলার। তিনি চাপা গলায় ডাকলেন, এই শোনে দিকে। কিন্তু রেখা নিশ্চল, সাড়াও দিলে না। ও আবার কি ঢং? রাত দুপুরে কেলেঙ্কারি? চাপা গলাতেই তর্জন করেন অনিলা, শুতে জানা, কি হচ্ছে কি? ওই দিকেই এগোন তিনি, কারণ বারান্দাটা কোনাকুনিভাবে ওর ঘরের সামনে থেকে সমকোণে বেঁকে ওই ঘরের সামনে দিয়েই দোতলায় কলঘরের দিকে গেছে। কিন্তু তিনি যত এগোন রেখাও তত পেছোয়। বিরক্তি বেড়ে যায় অনিলার। বুড়ো হাতি মেয়ের এসব কি আদিক্ষেতা? অবশ্য হাসিও পায়। কোথায় পালাবে সে? ওদিকে তো বাথরুমেই শেষ, বেরোবার কোনো দরজাও নেই। এই পোড়ামুখী, শোন না, হলো কি তোর? সাড়া নেই। ততক্ষণে সে ঢুকে গেছে বাথরুমে। অনিলা একটু দ্রুত পদেই যান। বাথরুমের দরজাটা ভালো করে খুলে হাত বাড়িয়ে সুইচটা টিপে দেন। কিন্তু কোথায় কে? বাথরুম একেবারে শূন্য। ছোট্ট বাথরুম, কোনো দিকে আর কোনো পথ নেই নির্গমনের। বারান্দাও এত সংকীর্ণ, গেলে ওকে ধাক্কা মেরেই যেতে হবে। মেয়েটা গেল কোথায়? অথচ তিনি তো স্পষ্টই দেখেছেন রেখাকে। মুখটা অবশ্য ভালো করে দেখা যায়নি, কিন্তু সেই গঠন, সেই নীল রঙের শাড়ি, তেমনই দাঁড়িয়ে থাকবার ভঙ্গি। মাথায় জল দেওয়া হলো না। এক পা করে পিছিয়ে এসে যা করতে নেই শাশুড়িকে তাই করলেন। জানলা দিয়ে উকি মেরে দেখলেন ঘরের মধ্যে আলো নেভানো, তবু রাস্তার গ্যাসের আলোয় একটা রেখা ঘরের দেওয়ালে এসে পড়ে বিছানাটা স্পষ্ট হয়ে উঠেছে। দেখলেন তার কন্যা জামাতা অঘরে ঘুমোচ্ছে। মৃদু ঠেলা দিয়ে দেখলেন দরজাও ভেতর থেকে বন্ধ। তবে কি রামটহলের অনুমানই? অজ্ঞাত একটা আতঙ্কে মন পূর্ণ হয়ে উঠল। ফিরলেন নিজের ঘরের দিকেই, কিন্তু ওদিকে মুখ ফেরাতেই চমকে চেয়ে দেখলেন তার ঘরের সামনে তেমনিভাবে সেই মেয়েটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক রেখার মতোই দেখতে, যেমন একটু আগে দেখেছেন। যত বড় সাহসী হন, এবার অনিলা অনুভব করলেন যে তার পা কাঁপছে, সর্বাঙ্গ উঠেছে ঘেমে। তবু ও ঘরে তার যথাসর্বস্ব, দুই মেয়ে ও ছেলে ঘুমোচ্ছে। মরিয়া হয়ে তিনি এগোলেন, মুখে অস্ফুট স্বরে রাম নাম জপ করতে করতে। মেয়েটিও এক পা করে পিছিয়ে একসময় মিলিয়ে গেল। নতুন জামাইকে কিছু এইসব কথা বলা যায় না। সুরেশকে ডেকে পাঠিয়ে বলতে সে হেসে বললে, এ আমি তখনই ভেবেছিলাম মা, যতই হোক মেয়ে ছেলে তো। রামটহলের কথাটা যখন কানে গেছে, তখন ভূত দেখবেনই একদিন না একদিন। আসলে সারাদিন খাওয়া দাওয়া হয়নি, আগুন তাতে কেটেছে। একটু কি বলবো, হিস্টেরিয়ার মতো হয়েছিল আর কি। আচ্ছা, আমি উঠে পড়ে লাগছি একটা বাড়ির জন্যে। এই বিদ্রূপটা দারুণ লাগলো অনিলার। তিনি আর কিছু বললেন না। ঘরে একটা করে প্রদীপ জ্বালিয়ে রাখার ব্যবস্থা করলেন। 5 বাতির বাল্ব আনতে পারলেই ভালো হতো, কিন্তু তাতে একটা পয়েন্ট টানতে হবে। কে করে সেসব হাঙ্গামা? দিন 3 পরে কিন্তু আবার তার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলেন আলোটা নিভে গেছে, কিন্তু তখনও বাইরের আকাশে জ্যোৎস্নার আভাস থাকাতে একেবারে নিরন্ধ অন্ধকার জমাট বাঁধেনি ঘরে। কিছুক্ষণ চুপ করে থেকে মনে হলো উঠে আলোটা জ্বালা উচিত, না হয় সারা রাত ইলেকট্রিক আলোই জ্বলুক। কিন্তু ওঠবার আগেই এক কাণ্ড ঘটল। ওধারের জানলা দিয়ে রাশি রাশি পেঁজা তুলো এসে ঘরে ঢুকতে লাগলো বাতাসে।
প্রচণ্ড ঝড়ের মুখে যেভাবে আসে তেমনি সজোরেই উড়ে আসতে লাগলো। অথচ অনিলা কান পেতে শোনেন। বাইরে কোথাও বাতাসের শব্দ পর্যন্ত নেই, ঝড় তো দূরের কথা। অনিলা ভয়ে অভিভূত হয়ে চেয়েই রইলেন খানিকটা। তারপর সন্তানদের বিপদ স্মরণ করে যেন অকস্মাৎ মরিয়া হয়ে উঠলেন। একটা আর্ত চাপা চিৎকার করে লাফিয়ে উঠেই সুইচটা টিপে দিলেন। ছেলেমেয়েরা শান্তভাবেই ঘুমোচ্ছে, বাতাস নেই, তুলো আসাও বন্ধ হয়েছে। ঘরে বাইরে প্রকৃতি শান্ত ও স্তব্ধ। আলো জ্বালার সঙ্গে সঙ্গেই ভয়ও চলে যায়। অনিলার মনে হয় আগাগোড়া কি স্বপ্নই দেখছেন তিনি। একটু হাসেনও বোধ হয় অপ্রতিভভাবেই, আপন মনেই, কিন্তু তারপরই কাঠ হয়ে দাঁড়িয়ে থাকেন। ওই তো বিছানার চারপাশে পেজা কার্পাস তুলো ছড়ানো, হাতে করে ছুঁতে ভরসা হয় না বটে, কিন্তু চোখে যতটা দেখা যায় তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। বাকি রাতটা সেই একইভাবে জেগে কাটিয়ে দেন অনিলা। শুতেও ভরসা হয় না, পাছে চোখ বুজে আসে তন্দ্রায়। মনে মনে স্থির করেন ভগ্নিপতি রাগই করুন আর যাই করুন, ভাগলপুরেই ফিরে যাবেন তিনি। ছেলেমেয়েরা স্কুলে এখনও ভর্তি হয়নি, গরমের ছুটির পরই হবে এমনই কথা আছে। এক্ষেত্রে একেবারে ভাগলপুরে গিয়েই ভর্তি করে দেবেন। কলকাতার মোহে আর কাজ নেই। মেয়েদের কিন্তু ভরসা করে কিছু বলতে পারেন না। তুলোগুলো নিজেই ঝাড় দিয়ে ফেলে দেন। দিনের আলোর সঙ্গে সঙ্গে সাহসও ফিরে আসে অনেকটা। রামটহলকে পাঠান পুরোহিতের কাছে, যে পুরোহিত রেখার বিয়ে দিয়েছিলেন। তাকে ডাকিয়ে এনে ফরমাস দেন 3টে রাম কবচের। মোটা প্রাপ্তিযোগের সম্ভাবনায় হৃষ্ট পুরোহিত 3 দিন সময় নিয়ে চলে যান, কিন্তু কবচ পৌঁছবার আগেই একটা অঘটন ঘটে গেল। অপরাহ্নের সঙ্গে সঙ্গেই ওরা ছাদে উঠে বসেছেন। রান্নার কাজ সেরে ফেলেন অনিলা বেলাবেলি। রামটহল বাসন মাজা শেষ করে নিচের কলতলায় স্নান করছে। এই সময় এসেছে সুরেশ, আদালতের ফেরত ওদের খবর নিতে। রামটহল ওকে দেখেই আঙ্গুল দিয়ে ছাদের দিকটা দেখিয়ে দিলে, অর্থাৎ সবাই ওখানে। সুরেশও ঘাড় নেড়ে জুতো খুলে ওপরে উঠে গেল। ডাকবার প্রয়োজন নেই, ছাদে উঠে সবাইকে চমকে দেবে এই উদ্দেশ্য। কিন্তু দোতলায় উঠেই দেখল শোবার ঘরের চৌকাঠ ধরে রেখা দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখে। সন্ধ্যা তখনও হয়নি, ছাদে দিনের আভাস এখনো লেগে, আলো জ্বালবার তখনও দেরি আছে। এমনই সময় সেটা। তবু একটা ঘোর ঘনিয়ে এসেছে পুরনো বাড়ির দেওয়ালের খাজে খাজে, কিন্তু এমন অন্ধকার হয়নি যে ঝাপসা হয়ে যায় দৃষ্টিটা। সুরেশ ভালো করেই দেখল রেখাকে। সামনে থেকে পুঙ্খানুপুঙ্খ দেখা হয়তো নয়, তবু পরিচিত মূর্তির সমস্ত রেখা ও ভঙ্গি সে মিলিয়ে পেয়েছে সেই দেখাতেই। কি গো মেজগিন্নি, যে তুমি একা এখানে, বিরহে ম্লান হয়ে দাঁড়িয়ে? আমার পায়ের আওয়াজে কর্তার আওয়াজ বলে ভুল করেছিলে বুঝি? রেখা কথা কইল না, মনে হলো একটু হাসল সে। কথা কইতে কইতেই এগিয়ে যায় সুরেশ। রেখাও পিছিয়ে ঘরে গিয়ে ঢোকে। কথা কইছ না যে, আশাভঙ্গের ঝালটা আমার উপর পড়ল নাকি? আমি কি করব বলো, আমার উপর রাগ করে কি হবে? আরে গেলে কোথায়? উবে গেলে নাকি? সত্যি তো, কোথায় গেল রেখা? কোথাও তো নেই। ঘরে 3টে ট্রাঙ্ক আর পাতা বিছানা, দড়ির আনলায় 2-1খানা কাপড়। এমন আসবাব নেই যে তার আড়ালে লুকোবে। এই প্রথম একটা খটকা লাগলো সুরেশের। তবু সে হাত বাড়িয়ে সুইচটা টিপে দিলে। না, রেখার চিহ্নই নেই কোথাও। অথচ এই একটাই দরজা, বেরোবার কোনো দ্বিতীয় পথও নেই। অব্যক্ত অস্ফুট একটা শব্দ করে সিঁড়ি দিয়ে লাফিয়ে ছাদে উঠল সুরেশ। ছাদে সবাই ওরা বসে আছে, একটা থালায় মুড়ি মাখা তেল দিয়ে। মেয়েরা গোল হয়ে বসে খাচ্ছে। অনিলা একটু দূরে বসে কি সেলাই করছেন। রেখা, প্রায় আর্তনাদ করে ওঠে সুরেশ।
কি জামাইবাবু, কি হয়েছে? তুমি কি এইখানেই ছিলে এতক্ষণ, না নিচে ছিলে? না তো, আমি তো এখানেই আছি। চোখের নিমেষে অনিলা উঠে দাঁড়ান। সুরেশ বাবা, একবার নিচে চলো তো, জরুরি কথা আছে। ইঙ্গিতটা বুঝতে পারে সুরেশ, নিজেকে সামলে নিয়ে নিচে নেমে আসে। অনিলা হেসে প্রশ্ন করেন, আজ তাহলে নিজের চোখেই দেখলে বাবা? সুরেশ হেঁট হয়ে ওর পা ছুঁয়ে বলে, আমাকে মাপ করুন মা, আজই চলুন আমার ওখানে। আমি কাল যেমন করে হোক বাড়ি খুঁজে আপনাকে তুলে দেব, মালপত্র এমনই থাক। অনিলা বলেন, 1.5 মাস আমি ঘর করছি বাবা ওর সঙ্গে, একদিনে কি এসে যাবে? তুমি কালই ব্যবস্থা করো, তাহলেই আমি নিশ্চিন্ত হই। ছি ছি, কি অপরাধ করেছি মা, যদি বিপদ আপদ হতো কিছু। ইস! অনুতাপের শেষ থাকে না সুরেশের। সুরেশ আবারও অসাধ্য সাধন করল। ঢাকুরিয়া অঞ্চলে একটা 2 কামরা বাড়ি খুঁজে বার করল সে রাতারাতি। পরের দিন লরি ডেকে যখন মালপত্র তোলা হচ্ছে, সামনের বৃদ্ধ খাবারওয়ালা এক পা করে এগিয়ে এলো সদরের মধ্যে। অনিলা দাঁড়িয়ে মালের তদারক করছিলেন। খাবারওয়ালা জোর হাতে তাকে এক নমস্কার করে বলল, চললেন মা? আবার কিছুকালের জন্য নিশ্চিন্তি। যা হোক, আপনার বুকের পাটা আছে মা, এই বাড়িতে তবু 1.5 মাস কাটালেন তো, আর কেউ পারেনি। অনিলা যেন আধারে কুল দেখতে পান। তুমি জানতে বাবা? জানতুম বই কি মা, আমি কি আজকের লোক? 40 বছরের দোকান আমার, আমি ও ঠাকুরনটিকে জ্যান্ত দেখেছি মা। সুরেশ রুষ্ট কণ্ঠে বললে, তুমি জানতে তবু বলনি আমাদের? আপনারা যে জানতেন না, তাই বা কেমন করে জানবো বাবু? এ পাড়ায় তো সবাই জানে, আমি ভাবলুম যে জেনে শুনেই নিয়েছেন সাহস করে। আপনারা একেলে লেখাপড়া জানা লোক, আপনাদের বোধহয় পেতনিও ভয় করে। ওষ্ঠে চাপা বিদ্রুপের হাসি বুড়োর। অনিলা ইঙ্গিতে ওকে একপাশে ডেকে আনেন। ব্যাপারটা কি বাবা বলো তো? ব্যাপার কি জানেন মা, দত্তমশাই মানে এখন যিনি মালিক, ওনার দাদার ভাগে ছিল এ বাড়ি। তিনিই থাকতেন এখানে, পুলিশে কাজ করতেন। মদ আর মেয়ে মানুষ করে করে সে চাকরি যায়, তবু অভ্যাস ছাড়তে পারেননি। টাকার লোভে ওই ভালো মানুষের মেয়েটাকে বিয়ে করেন, কিন্তু ফিরে তাকাননি কোনোদিন ওর দিকে। বেচারা একা থাকতো। আগে এক ঠিকে ঝি কাজ করে দিয়ে যেত, 3 মাসের মাইনে বাকি পড়ায় সেও ছেড়ে দিল। ভাড়াটে টিকতো না, এমনই সুনাম ছিল কর্তার। শেষে বউটা না খেয়ে খেয়ে অসুখে পড়ল, পড়েই আছে। 8 দিন বাবুর পাত্তা নেই। কি করতে আসবে মা, সোনারত্তি তো রাখেনি গায়ে। শেষে যেদিন এলো, দরজা ভেঙে ভেতরে ঢুকতে হলো। দেখে কতদিন মরে পড়ে আছে, পিঁপড়েতে অর্ধেক খেয়ে শেষ করেছে। কোনো মতে বাকি দেহটা তুলে তো পুড়িয়ে দিলে, না শ্রাদ্ধ না কিছু। কিছুদিন পরে ভাইকে বাড়ি বেচে দিয়ে কর্তা উধাও হলেন, কিন্তু ঠাকুরনটি সেই থেকে রয়েই গেলেন। অনেক ভাড়াটে এসেছে মা, কেউই 3 দিনের বেশি থাকতে পারেনি। এবার আপনাদের এতদিন থাকতে দেখে ভাবলুম বুঝি ঠাকুরন কোথাও গেছে। তারপর একটু দম নিয়ে বলল, শুধু কি ভাড়াটের উপর উপদ্রব মা? একদিন হয়তো কুলফি বরফওয়ালাকে ডেকে বসল, আবার কোনোদিন বা বাসনওয়ালিকে। সকলে নিশ্চিন্ত হয়ে ঢোকে। পোড়ো দেখে ভেতরে ঢুকে ব্যাপারটা বুঝে চিৎকার করতে করতে বেরিয়ে আসে। একদিন এক নাপতেনিকে ডেকেছে, তার তো দাঁত কপাটি লেগে একেবারে যায় যায় অবস্থা। অতি কষ্টে তার জ্ঞান করি। এই আমার এক চাকরি। অনিলা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। হতভাগিনীর অন্তরের অতৃপ্ত তৃষাটা যেন তিনি দেখতে পাচ্ছেন পরিষ্কার। অনেকক্ষণ পরে তিনি বললেন, একটা কাজ করতে পারবে বাবা? কেন পারবো না মা, বলুন। তুমি একটি ব্রাহ্মণ ডেকে
এই ভিটেতে তুলসী দেওয়াতে পারো? আপনি কেন দেবেন মা? যার বাড়ি তার যদি হুঁশ না হয়। তা হোক বাবা, তাতে দোষ নেই। এই 12টা টাকা রাখো, আমাদের তো এখনো ভাড়া দেওয়া আছে। চাবি তোমার কাছেই রাখো, আমার জামাই এসে খবর নিয়ে যাবে ক্ষণ। যদি বেশি লাগে তো তাও দেবেন। দোহাই বাবা, এই কাজটি করে দিও। আচ্ছা, তাই হবে মা। আপনার জন্যেই ওর আত্মাটা বোধহয় এতকাল বসেছিল। অনিলা বেরোনোর আগে বাড়িটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। এতকাল ছিল ভয়, আজ যাবার আগে অভাগিনীর জন্যে মায়াই বোধ হয় তার। অপরিসীম বেদনায় মনের ভেতরটা যেন টনটন করতে থাকে। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।